ইসরায়েলের বিরুদ্ধে কিছু করলেই কেন নাগরিকদের গ্রেপ্তার করছে যুবরাজের সৌদি? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। কেমন আচরণ সৌদি প্রশাসনের, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের খ্যাতিসম্পন্ন সব ভার্সিটিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, গ্রেফতার নির্যাতন সত্ত্বেও এবং তারা ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও ক্ষোভ প্রকাশ করছে, বন্ধ করতে বলছে যুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছে, নেতানিয়াহুর শাস্তি চাচ্ছে। সেখানে সবচেয়ে খানদান, প্রভাবশালী ও ধনী মুসলিম রাষ্ট্র সৌদি কিনা ইসরায়েলের বিপক্ষে কিছু করলে তা সহ্য করতে পারছে না, গ্রেফতার করা হচ্ছে নাগরিকদের। এটা বরদাস্ত করা যায় না, কোনোভাবেই না। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকা বেশ বিতর্কিত। এর মধ্যেই এবার সামাজিক মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। খবর টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করে তার কোম্পানি। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন ওই কর্মকর্তা। এদিকে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের অনেক মুসলিম দেশের নাগরিকদের ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কট করতে দেখা যাচ্ছে। এর জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শহরের আল জুহুর আশপাশে আঘাত হানা হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতান পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলার পরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার বুরেজ ক্যাম্প লক্ষ্য করে বোমা হামলায় আরও 9 জন আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চলে রাফা নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এক কথা বলেন। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,596 জনে। এছাড়া ইসরায়েলি বর্বর আক্রমণে আরও 77,816 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 28 ফিলিস্তিনি নিহত ও আরও 51 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি নৃশংসতায় মার্কিন সরকারের জড়িত থাকা এবং ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর তার সহিংস দমনপীড়ন প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের বিষয়ে ইরানের যে বিরোধিতা ও হতাশাবাদ তা সঠিক। বুধবার তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ায় অনুষ্ঠিত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন আয়াতুল্লাহ খামেনি। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। এ সময় ছাত্র, যুবক এবং কিশোর কিশোরীদের ইসলামী প্রজাতন্ত্রের নীতি ও কর্মের ব্যাপারে যুক্তি সম্পর্কে শিক্ষিত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেই সঙ্গে আয়াতুল্লাহ খামেনি তার দেশে প্রায়শই শোনা আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু জনপ্রিয় স্লোগানগুলোর পেছনে অন্তর্নিহিত যুক্তি বোঝার তাৎপর্যের ওপর জোর দেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, এই লাখ লাখ তরুণ তরুণী যদি জানে কে বন্ধু এবং শত্রু কারা এবং দেশের শত্রুদের লক্ষ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে শত্রুদের বিশাল মিডিয়া এবং রাজনৈতিক বিনিয়োগ অকার্যকর হয়ে পড়বে। গাজার পরিস্থিতি সম্পর্কে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদীরা এবং তাদের আমেরিকান ও ইউরোপীয় সমর্থকরা যতই চেষ্টা করুক না কেন,
গাজা থেকে বিশ্বের জনমতকে তারা দূরে সরিয়ে নিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিদিন কি ঘটছে তা দেখুন। আজকে খবরে পড়লাম আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিক্ষোভে যোগ দিয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হচ্ছে। দেশগুলো গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইরানের সর্বোচ্চ নেতা দখলদার শাসক গোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান জনসাধারণের চাপের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, পাগলাটে ইহুদিবাদী কুকুরের বর্বর ও নির্দয় কর্মকাণ্ড ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির অবস্থানকে বৈধতা দিয়েছে। প্রায় ৩৫,০০০-এর মতো মানুষকে হত্যাযজ্ঞ, যার মধ্যে অর্ধেকই নারী এবং শিশু, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দুষ্ট ও বিদ্বেষপূর্ণ চেহারা প্রকাশ করেছে, যার ফলে বিশ্ব সম্প্রদায়ের কাছে ইরানের অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে। গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন করায় এবার মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটি। ইসরায়েলের চিরশত্রু ইরান তার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ ৭ জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এদিকে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি অব স্টেট গ্রান্ট শার্পস, ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেনহুল ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া মার্কিন সংস্থা লকহিড মার্টিন ও শেভরন এবং ব্রিটিশ সমকক্ষ এলবিট সিস্টেমস, পার্কার মেগিজ ও রাফায়েল ইউকে এর বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের এখতিয়ারের মধ্যে সম্পদ ব্লক এবং সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা। কিন্তু ব্যক্তি বা সংস্থার ওপর এই পদক্ষেপগুলোর প্রভাব, সেই সঙ্গে তাদের সম্পদ বা ইরানের সঙ্গে লেনদেন সবকিছু অস্পষ্ট রয়ে গেছে। হামাসকে সমর্থন করলেও হামলায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর কিভাবে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো সে সম্পর্কিত তদন্তের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রটির স্থল, বিমান ও নৌবাহিনীর প্রধানদের জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদেরকে তদন্ত সংস্থার কার্যালয়ে তলব করা হয়েছিল। সেই তলবে সাড়া দিয়ে কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থার প্রধান মাতানিয়াহু অ্যাঙ্গলম্যানের দপ্তর থেকে। গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন ১,২০০ জন মানুষ। জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, যা এখনও চলছে। সেই অভিযানে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ৩৫,০০০-এর মতো মানুষ। বস্তুত হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল ইসরায়েলের গত ৭৫ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর মাতানিয়াহু অ্যাঙ্গলম্যান বলেছিলেন, হামাস কিভাবে এত বড় একটি হামলা ঘটাতে সক্ষম হলো তা তদন্ত করতে চায় তার দপ্তর। তিনি আরও বলেছিলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা ও বিষয় যাচাই এবং বিশ্লেষণ করা হবে। পরে ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে অ্যাঙ্গলম্যান বলেন, প্রাথমিক অনুসন্ধানে তার দপ্তর এই মর্মে নিশ্চিত হয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার বহুমুখী ব্যর্থতা ও গাফিলতি এই হামলার ভয়াবহতা বৃদ্ধির জন্য দায়ী। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই ইস্যুতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন তার দপ্তরের কর্মকর্তারা। বুধবারের ফেসবুক পোস্টে অ্যাঙ্গলম্যানের দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের ৬ মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। এই যুদ্ধের জন্য যারা দায়ী তাদের কাছ থেকে এ সম্পর্কিত ব্যাখ্যা জানার অধিকার ইসরায়েলের জনগণের রয়েছে। রাষ্ট্রীয় তদন্ত সংস্থার প্রধান জনগণকে এ সংক্রান্ত বিশদ তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মাতানিয়াহুর দপ্তর থেকে বুধবারের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দেওয়া হয়েছে নেতানিয়াহুর দপ্তর থেকে। সেই বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা যেসব প্রশ্ন করেছিলেন সেসবের প্রতিটির পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। চ্যানেল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চ্যানেল টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সবাই জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো,
বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি, এই শুভেচ্ছা আমি জানাই।